আমাদের মননে মানসে ভাবে আবেগে ভক্তিতে যুক্তিতে আন্দোলনে মুক্তিতে এবং উৎসবে পার্বণে লালন ফকির আমাদের সত্তার দোসর হয়ে আমাদের সামনে চলে আসে। বাঙালির প্রতিদিনকার জীবনযাপনের লালন ফকির অত্যন্ত প্রাসঙ্গিক একটি নাম। মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ উল আজহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ সঙ্গীতানুষ্ঠান চলো যাই আনন্দের বাজারে দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাইকে ঈদ মোবারক। আজ এ অনুষ্ঠানে আমরা লালন ফকিরের গান উপস্থাপন করব, তবে একটু ভিন্নভাবে। আমরা এই প্রথমবারের মতো লালন ফকিরের গানকে দ্বৈত পরিবেশনার ভেতর দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। স্টুডিওতে এবার আমরা আমন্ত্রণ জানাবো এই প্রজন্মের বিখ্যাত দুজন সঙ্গীত শিল্পী, এবং বলাই বাহুল্য যে লালনের সঙ্গীতের তারা প্রধা ব্যক্তিত্ব, বিশেষ করে সাগর বাউলের কথা তো বলতেই হয়। সেই সাগর বাউল এবং লাবণী আক্তার। সাগর, তোমার কাছে আসি। তুমি এখন অনেক বড় হয়ে গেছো, তুমি একেবারে খুব ছোট যখন, সম্ভবত 7-8 বছর যখন তোমার বয়স, তখনই কিন্তু তুমি সারা বাংলাদেশের জনপ্রিয় লালন সঙ্গীত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছো। এখন বড় হয়ে সেই লালনকেই ধারণ করে আছো, তোমার কাছে কেমন লাগে? আসলে লালনকে ধারণ করতে পারা মানে হচ্ছে আমার এক জনমের বড় সার্থকতা, আর আমি চেষ্টা করে যাচ্ছি ধারণ করে রাখার। তবে লালনের গানকে ধারণ করা মানে হচ্ছে প্রতিনিয়ত লালনের গান গাইতে হবে তাহলেই ধারণ করা যাবে, ব্যাপারটা এমন না। লালনের গান নয়, লালনের হচ্ছে বাণী প্রধান। তার পদগুলো কতটুকু আমি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারতেছি সেটা হচ্ছে বড় ব্যাপার। তো আমি তার বাণীগুলোকে আমার জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করতেছি এখন পর্যন্ত। সেটাই তার কারণ। লালন ফকিরের গান তো আসলে বিনোদনের বস্তু নয়, এটি মানুষের আত্মশুদ্ধির জন্য লালন ফকির অবশ্যই বিনোদন। বিনোদনটা কোথায়? যখন এক চাঁদে হয় মহা উদয়, মানে এই যে চাঁদে, মানে এই যে যখন আধ্যাত্মবাদে যখন আপনার সাথে আপনার ভাবনার সাথে সাইজির কথার সাথে যখন আপনি মিলে যেতে পারতেছেন, তখন তো আনন্দ, তখনই তো ভিতরে বিনোদন আসতেছে। সেটি সচ্চিতানন্দ যেটাকে বলা হয়ে থাকে। তো সেই পথেই আমরা যাচ্ছি, এবং লালন ফকির যেটা বারবার বলেছেন যে তোমরা মানুষের করণ করো, মানুষের করণ করে মানুষ হয়ে ওঠো। সেই মানুষ হয়ে ওঠার গানই কিন্তু লালনের গান। তো লাবণী, তোমার কাছে আসবো। তুমি লালনের গান করছো, এবং লালনের গান করতে এসে তুমি তো শুরু থেকে লালনের গান শুরু করনি, এখন লালনের গান করছো, এখন কেমন লাগছে তোমার কাছে? শুরু থেকে করিনি, এখন করছি। অবশ্যই এর মধ্যে অনেক পার্থক্য আছে, কারণ সাইজির বাণী মানেই অন্যরকম কিছু, অন্যরকম একটা পাওয়া, অন্যরকম একটা ভালোবাসা ওনার গানের মাধ্যমে পাওয়া যায়। খুবই ভালো লাগছে। তবে আমি চাইবো যে সাইজির গানের সাথে লেগে থাকার মতন একটা প্রয়াস থাকবে আমার। না, ওই যে সাগরের কথার সাথে মিলিয়ে বলতে চাই যে লালন ফকিরের বাণীটাকে, লালন ফকিরের দর্শনটাকে যদি ভেতরে আমরা ধারণ করতে পারি, তাহলে কিন্তু আমরা যেমন ইহ জীবনে যেমন আমাদের জীবন থেকে মুক্তি আসে, তেমনি পরমার্থিক মুক্তিও কিন্তু আমাদের জীবনে আসতে পারে যদি লালন ফকিরের বাণীটাকে, দর্শনটাকে আমরা আমাদের প্রাত্যহিক জীবনে এটা মেনে চলি। আজকে দর্শকদের লালন ফকিরের গান ডুয়েট তোমরা দুজনে গিয়ে শোনাবা, তো তোমাদের কেমন লাগছে? ব্যাক স্ক্রিনে যখন আমরা প্র্যাকটিস করলাম তখন আমাদের কাছে খুব ভালো লাগছে, বিশেষ করে আমার কাছে, কারণ এইভাবে নতুন করে আমি কারো কাছে ওইভাবে শুনিনি। হয়তো শুনছি কিন্তু এস্টাবলিশডভাবে কোথাও গাইতে দেখিনি। তো আজকে গাইতে পারবো, এটা একটা বড় পাওয়া। আমার কাছেও মনে হয় যে এই প্রোগ্রামটার মাধ্যমে, আমাদের গায়কের মাধ্যমে দর্শক নতুন কিছু পাবে। তাহলে দর্শক চলুন আমরা সাগর বাউল এবং লাবণী আক্তারের কণ্ঠে লালন ফকিরের সাই আমার কখন খেলে কোন খেলা এই গানটি শুনে আসি। সাই আমার কখন খেলে কোন খেলা, সাই আমার কখন খেলে কোন খেলা। জীবের কি সাধ্য বলো, জীবের কি সাধ্য বলো, গুণে
ধরে আকা কখনো হয় নিরাকার কখনো ধরে আকা কখনো হয় নিরাকার কেউ বলে সাকার সাকার কেউ বলে সাকার সাকার অপার ভেবে হয় ভোলায় রে অপার ভেবে হয় ভোলা সে আমার কখন খেলে কোন খেলা সে আমার কখন খেলে কোন খেলা অবতার অবতারী সেও তো সম্ভবতারী অবতার অবতারী সেও তো সম্ভবতারী দেখো এই জগৎ ভরি দেখো এই জগৎ ভরি এক চাঁদে হয় উজালায় রে এক চাঁদে হয় উজালা সে আমার কখন খেলে কোন খেলা সে আমার কখন খেলে কোন খেলা ভাণ্ড ভ্রমাণ্ড মাঝে শৈবিলে কি খেলাছে ভাণ্ড ভ্রমাণ্ড মাঝে শৈবিলে কি খেলাছে ফকির লালন কয় নাম ধরে সে লালন কয় নাম ধরে সে করিম কৃষ্ণ কালায় রে করিম কৃষ্ণ কালা সে আমার কখন খেলে কোন খেলা সে আমার কখন খেলে কোন খেলা জীবের কি সাধ্য বলো জীবের কি সাধ্য বলো গুনে পড়ে তাই বলায় রে গুনে পড়ে তাই বলা সে আমার কখন খেলে কোন খেলা সে আমার কখন খেলে কোন খেলা সে আমার কখন খেলে কোন খেলা দর্শক, আশা করছি লালনের গানের নতুন পরিবেশন আপনাদের ভালো লাগছে এবং আপনাদের ভালো লাগলেই আমাদের এই পরিশ্রম সার্থক হবে। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা লালন ফকিরের গান শুনব এ প্রজন্মের দুইজন খুবই বিখ্যাত শিল্পী এবং প্রতিশ্রুতিশীল শিল্পী পলাশচন্দ্র শীল এবং সাদিয়া লিজার কণ্ঠে। প্রথমেই তোমাদের দুইজনকে ঈদ মোবারক। আপনাকেও ঈদের ঈদ শুভেচ্ছা, মোবারক। ঈদ মোবারক। আমি প্রথমে পলাশের কাছে যাব, তার কারণ পলাশ তোমার শুরুই লালনের গান দিয়ে এবং তুমি শুরু করেছো লালনের গান দিয়ে এবং লালনেই স্থিত থাকতে চাও। লালনের গান গাওয়ার জন্য কিভাবে ইন্সপায়ার্ড হলা? সব ধরনেরই গানই করা হয়, কিন্তু সাইজির গান
এটা একটা আত্মার একটা খোরাক, তার মানে আত্মার সাথে একদম একটা পুরো জীবনের সাথে একটা মেসেজ লুকায়িত। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আর কি দর্শন। তো সাইজির এই এই গানগুলো করতে গেলে তো নিজের কাছে এতটাই ফিল হয় যে একদম বাস্তবতার সাথে একদম প্রতীয়মান মিল, একদম প্রত্যেকটা জীবনের সাথে আমি মনে করি। আমি সাদিয়া লিজার কাছে জানতে চাবো, লালন ফকিরের গান আমরা যেভাবেই শুনি না কেন, কান দিয়ে শুনি আর মন দিয়ে শুনি, কোথাও যেন একটা আত্মশুদ্ধির ব্যাপার আমাদের ভিতরে অনুরণন সৃষ্টি করে। লালন ফকিরের গান শুনলেই মনে হয় যেন একটা পবিত্রতার ভিতর দিয়ে যাচ্ছি। তো লালনের গান তুমি করছো, তুমি নানা ধরনের গান করো, লালনের গানও করছো, তো লালনের গান তোমার ভেতরে রূপান্তর কতটুকু এনেছে? সাইজির বাণী হচ্ছে লোকসঙ্গীতের যত আঙ্গিকের গানগুলো আছে, যত ঘরানার গানগুলো আছে, এর বাইরে সাইজির গান গাওয়ার সময় মনে হয় না যে অনেক সময় কিছু কিছু লাইনের সময় অটোমেটিক্যালি চোখ বন্ধ হয়ে আসে। এটার মানে হচ্ছে আমি যখন যে লাইনটা গাচ্ছি, হয় না যে একদম ভিতর থেকে একটা ব্যাপার চলে আসে যে আমি খুব উপলব্ধি করে গাচ্ছি। শুধু সাইজির গানে না, লোকসঙ্গীতের অনেক গান গাইতে গেলে আমার এই ব্যাপারটা আসে আসলে। এরপরে আমি আস্তে আস্তে উপলব্ধি করলাম যে এক একটা লাইনের যে গভীরতা, মানে ওই জায়গাটাতে আসলে এমনি এমনি আমার চোখ বন্ধ হয়ে যায়, বা আমি ওই জায়গাটা ওইভাবে গাইবার চেষ্টা করি। আর সাইজির বাণী অনেক কঠিনই, কিন্তু আসলে অনেক বড় বড় কথা, অনেক ওজনের কথা। আসলে বুঝতে পারলে জীবন অনেক সহজ মনে হবে, না বুঝতে পারলে মনে হবে শুধু গানই গেয়ে গেলাম। কিন্তু লালন ফকিরের গান তো আসলে গান নয়। আসলে লালন ফকিরের ভক্ত যারা আছেন, অনুরাগী যারা আছেন, তারা লালন ফকিরের গানকে কালামও বলে থাকেন। লালন ফকিরের গান শব্দ গান, ভাবের গান। আমরা মূল থেকে সরে যাচ্ছি, আমাদের শেকড়ে ফিরতে হবে, মূলে ফিরতে হবে। চলুন দর্শক, তাহলে পলাশচন্দ্র শীল এবং সাদিয়া লিজার কণ্ঠে আমরা লালন ফকিরের গানের দ্বৈত পরিবেশনা শুনে আসি। চিত্ত মন্দতম, অন্ধ নিরঙ্গম, চিত্ত মন্দতম, অন্ধ নিরঙ্গম, রবে না, রবে না রে। চলো যাই আনন্দের বাজারে, চলো যাই আনন্দের বাজারে। সুজনায় সুজনাতে সহজ প্রেমে হই সাধিতে, যাবে নিত্য ধামেতে প্রেম পদের বাসনা। সুজনায় সুজনাতে সহজ প্রেমে হই সাধিতে, যাবে নিত্য ধামেতে প্রেম পদের বাসনা। প্রেমের গতি বিপরীতে সকলে জানে না, যেখানে কৃষ্ণ প্রেমের বেচা কেনা, অন্য বেচা কেনা নাই রে। চলো যাই আনন্দের বাজারে, চলো যাই আনন্দের বাজারে। সহস্র রাগের করো, বাতাস আমি করলো ধারণ, হইল গরু বরং রাধার প্রেম সাধনে। সহস্র রাগের করো, বাতাস আমি করলো ধারণ, হইল গরু বরং রাধার প্রেম সাধনে। আনন্দে সানন্দে মিশে যোগ করে যে জনা, সে নিহেত প্রেম অধর ধরা, লালন কয় যেতে পারে। চলো যাই আনন্দের বাজারে, চলো যাই আনন্দের বাজারে। চিত্ত মন্দতম, অন্ধ নিরঙ্গম, চিত্ত মন্দতম, অন্ধ নিরঙ্গম,
রবে না, রবে না রে। চলো যাই আনন্দের বাজারে, চলো যাই আনন্দের বাজারে, চলো যাই আনন্দের বাজারে। দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে আমরা বাংলাদেশের এই প্রজন্মের দুজন বিখ্যাত লোকসঙ্গীত শিল্পীকে আমন্ত্রণ জানাচ্ছি, গামছা পলাশ এবং দিতি সরকার। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক ভাইয়া। তো তোমাদের ঈদ কেমন কাটছে? হ্যাঁ, অনেক ভালো। গামছা পলাশকে আমি বলতে চাই, তোমরা তো লোকগান নিয়ে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরছো এবং লোকগানকে ছড়িয়ে দিচ্ছ। লালন ফকিরের গান তোমরা গাচ্ছ, এই মনে হয় প্রথমবার তোমরা ডুয়েট করছো, কেমন হ্যাঁ, লাগছে? এই প্রথম ডুয়েট করা হচ্ছে। দিতি, তোমার কেমন লাগছে? আমরা আসলে বরাবরই দেখি যে হচ্ছে লালন সাইজির বানিয়ে সলো করা হয়, তো আজকে ডুয়েট করছি, সেটা আসলে খুবই আনন্দের বিষয়। আনন্দের বিষয়। তো পলাশের কাছে জানতে চাবো যে লালন ফকিরকে তো আমরা যদি বাঙালির নিজেদেরকে বাঙালি ভাবি, তাহলে লালন ফকিরকে আমাদের ভেতরে ধারণ করতে হবে, নিশ্চয়। কারণ লালন ফকির হচ্ছে বাঙালি দর্শনের রাষ্ট্রদূত। তো অবশ্যই। এই বাঙালির দর্শনের রাষ্ট্রদূত এবং লালন ফকিরকে এটাও বলা চলে যে বাঙালি দর্শনের মহানায়ক। হ্যাঁ, সেই নিশ্চয়। লালন ফকিরের দর্শনটাকে তুমি তোমার জীবনে কিভাবে প্র্যাকটিস করো? যেমন আমরা আজকে যে গানটি পরিবেশন করব, এই গানের মধ্যে আছে যে মানব জন্ম কি হবে, আর কি হবে, আর কি হবে, এই যে এই কথার মধ্যে নিজের যে ভাব দর্শনটা, আমি আসলে ভাবি যে এই জীবন কি আর পুনরায় আসবে? জীবন তো একটাই। আমি যদি জীবনে কিছু করতে চাই, তাহলে এই ক্ষুদ্র জীবনের মধ্যে আমাকে পার্ট বাই পার্ট আমাকে সাজাতে হবে, শূন্য থেকে একদম সেটাই। শিখর পর্যন্ত। তো এই লালনের এই দর্শনটা যখন আমরা ফলো করি, যে লালন প্রত্যেকটি কথায়, প্রত্যেকটি জীবনের আদর্শেই, প্রত্যেকটি ধর্ম বর্ণ নির্বিশেষে উনি এক জায়গায় করে একটা বাণী দিয়েছেন, কথা বলেছেন, এবং এটা সবার কাছেই গ্রহণযোগ্য। এবং লালন যেহেতু জীবনের কথা বলেছেন, সে কারণেই লালন সবার জীবনের অপরিহার্য অংশ। চলুন দর্শক, গামছা পলাশ এবং দিতি সরকারের কণ্ঠে আমরা লালন ফকিরের এমন মানব জনম আর কি হবে এই গানটি শুনে আসি। এমন মানব জনম আর কি হবে, মন যা চাই তারাই করো এইভাবে, এমন মানব জনম আর কি হবে, মন যা চাই তারাই করো এইভাবে, এমন মানব জনম আর কি হবে, মন যা চাই তারাই করো এভাবে। অনন্ত রূপ সৃষ্টি করলেন সাই, শুনি মানবের উত্তম কিছু নাই, অনন্ত রূপ সৃষ্টি করলেন সাই, শুনি মানবের উত্তম কিছু নাই, দেব দেবতাগণ করে আরাধন, দেব দেবতাগণ করে আরাধন জন্ম নিতে এই মানবে, মন যা চায় তারাই করো এভাবে, এমন মানব জন্ম আর কি হবে, মন যা চায় তারাই করো এভাবে।
ভাগের হলে না জানি মন রে পেয়েছ এই মানব তরণী, পেয়ে যাও তোরায়, তোমার সুধা নাই, পেয়ে যাও তোরায়, তোমার সুধা নাই, যেন বারণ ডুবে। মন যা চাই তোরাই করো এভাবে, এমন মানব জনম আর কি হবে। মন যা চাই তোরাই করো এভাবে। এই মানুষে হবে মাধুর্য ভজন, তাইতে মানব রূপ গঠলেন নিরঞ্জন, এই মানুষে হবে মাধুর্য ভজন। তাইতে মানব রূপ গঠলেন নিরঞ্জন। ঠকিলে এবার, না দেখি কি না, ঠকিলে এবার, না দেখি কি নার লালন কয় কাতর ভাবে। মন যা চাই তোরাই করো এইভাবে, এমন মানব জনম আর কি হবে। মন যা চাই তোরাই করো এইভাবে, এমন মানব জনম আর কি হবে। মন যা চাই তোরাই করো এইভাবে, এমন মানব জনম আর কি হবে। মন যা চাই তোরাই করো এইভাবে। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে চমকটা কি আপনারা স্ক্রিনেই দেখেন। লালন কন্যা বিউটি এবং কামরুজ্জামান রাব্বি, তোমাদের দুজনকে ঈদ মোবারক। ঈদ মোবারক। মোবারক। ঈদ কেমন কাটছে তোমাদের? খুব ভালো। বিউটির কাছে একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে তোমাকে লালন কন্যা বলে সবাই, লালনকে তুমি কতটুকু ধারণ করেছে এবং লালন তোমার জীবনে কতটা প্রভাব ফেলেছে? লালন কন্যা হবার মতো সেই যোগ্যতা আমার কখনো হবে কিনা আমি জানি না, কিন্তু এটা একদম সত্যি কথা বলতে ওই সময় লালন শাহের গান দিয়ে আমার যেহেতু শুরু হয়েছে, এবং আমি সৌভাগ্যবতী মনে করি নিজেকে যে লালন শাহের খুব কাছাকাছি আমার জন্ম। তো লালন শাহের গান ছোটবেলা থেকে আমি ধারণ করেছি গলায়, কিন্তু কতটুকু ভালো গাইতে পারে আমি জানি না। যেহেতু দর্শকের খুব ভালোবাসার একটা নাম লালন কন্যা, তো আমার কাছে সবসময় এটাই মনে হয় যে এই ভালোবাসাটাকে আমাকে ধরে রাখতে হবে যে কোনো মূল্যে। তার জন্য তো অবশ্যই লালন শাহের কে কতটুকু আমি লালন করতে পারি বা ধারণ করতে পেরেছি, আমার মনে হয় সেক্ষেত্রে অবশ্যই আমি জিরো। কারণ আমার মনে হয় লালন শাহকে আসলে এক জন্মে এক যুগে ধারণ করা সম্ভব না। রাব্বি, স্যার, আমরা বর্তমান প্রজন্মের লোকশিল্পী যারা আছে তাদের মধ্যে তুমি অত্যন্ত জনপ্রিয়, এবং শুধু লোকশিল্পী নয়, তুমি লোকগান নিয়ে লেখাপড়া করেছো, এখন লোকগানের উপর শিক্ষকতা করছো। লোকগানটাকে কোথায় দেখতে চাও? প্রচার এবং প্রসারে আমাদের অনেক বেশি সচেতন হওয়া দরকার, যারা আমরা প্রচারক হিসেবে কাজ করছি তাদের। কারণ আমি প্রথম দেখতাম যে 100টা গানই ঘুরিয়ে ফিরিয়ে আমরা সবাই গাইতে শুনি, গাইতে দেখি। আমার কাছে মনে হয়েছে যে 101 নম্বর একটা গান আসুক, কারণ আমাদের ভান্ডার অনেক বড়, লোকগানের ভান্ডার অনেক বড়। সেই ভান্ডার থেকে গানগুলো আমরা কেন আনছি না? সো এখন খুব ভালো লাগে যে অন্তত 100টার উপরে আরও 8টা-10টা গান এসছে, এবং অনেকেই সেভাবে চিন্তা করছে যে নতুন কিছু গান, মানে পুরনোকে নতুন করে সামনে নিয়ে আসার চেষ্টাটা অনেকেই করছে। তো আমার চাওয়া যে বাংলার যতগুলো এরকম গান আছে সবগুলো গান সাধারণ মানুষ, যারা গানপ্রেমী মানুষ, তাদের কাছে পৌঁছাক। আমি লোকগানটাকে ওই জায়গায় দেখতে চাই যে লোকগানের আমরা যেরকম শুধু বলি যে অনেক গান আছে কিন্তু বলতে গেলে 100টার পরে আর বলতে পারি না, সেটা যেন না হয়। অনেক গান আছে, সেই অনেক গান সম্পর্কে আমরা জানি, চিনি, তেমন একটা জায়গায় যাক। 100টা গানের কথা তুমি যেটা বললা, সে 100টা গান, কিন্তু একসময় বাংলাদেশে 425 প্রকারের গান ছিল, লোকগান। নিশ্চয়ই সেই গানগুলি হারিয়ে যাচ্ছে, হারাতে হারাতে এখন কোথায় এসে দাঁড়িয়েছে আমরা জানি না। হয়তো এটা হারানোর জন্য স্যার আমি বলবো যে প্রচার করাটাই দায়ী আসলে, কারণ আমরা প্রচার করছি না, তাই হারিয়ে যাচ্ছে। সো আমি বা আমরা যারা এই দায়িত্বে আছি প্রচারকদের,
সো তারা যদি প্রচার করি সবাই মিলে, নিশ্চয়ই এই গানগুলো আবার ঠিক আগের মতো জনপ্রিয় থাকবে, মানুষের কাছে পৌঁছাবে। তোমরা কোন গানটি গাচ্ছ আজকে? আজকে আমরা লালন শাহের তো সব গানই বহুল জনপ্রিয় এবং আত্মার একটি গান। তো আমি আর রাব্বি হচ্ছে ধন্য 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 বলি ধন্য তারে। বলি তারে। চলুন দর্শক, কামরুজ্জামান রাব্বি এবং নাসরিন আক্তার বিউটির কণ্ঠে আমরা লালন ফকিরের সেই বিখ্যাত গানটি শুনে আসি, ধন্য ধন্য বলি তারে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর শূন্যের উপর পোস্তা করে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর শূন্যের উপর পোস্তা করে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। ঘরের মাত্র একটা খুঁটি, খুঁটির গোড়ায় নাই রে মাটি, ঘরের মাত্র একটা খুঁটি, খুঁটির গোড়ায় নাই রে মাটি, কিসে ঘর রবে খাটি, কিসে ঘর রবে খাটি, ঝড়ি তুফান এলে পরে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। মূলাধার কুঠরি নয়টা, তার উপরে চিলে কোঠা, মূলাধার কুঠরি নয়টা, তার উপরে চিলে কোঠা, তাহে এক পাগলা বেটা, তাহে এক পাগলা বেটা বসে একা একে স্বরে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। ঘরে নিচে উপরে সারি সারি, সাড়ে নয় দরজা তারি, নিচে উপরে সারি সারি, সাড়ে নয় দরজা তারি, লালন কয় যেতে পারি, লালন কয় যেতে পারি, কোন দরজা খুলে ঘরে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর শূন্যের উপর পোস্তা করে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা আবার এ প্রজন্মের দুইজন প্রতিভাবান শিল্পীকে ডেকে নিচ্ছি।
তারা লালন ফকিরের গান করবেন। তাদের একজন হচ্ছেন খায়রুল ওয়াসি এবং কানিজ খন্দকার মিতু। তোমাদের দুজনকে ঈদ মোবারক। ঈদ মোবারক। মোবারক ভাইয়া। ঈদ কেমন কাটছে তোমাদের? খুবই ভালো। আর বিষয়টা হচ্ছে আমাদের ঈদ মানেই হচ্ছে আনন্দ, আর আনন্দ মানেই গান, তো গানের মধ্য দিয়ে কাটছে, খুবই ভালো। আজকে মনে হয় তোমরা দুইজন প্রথমবারের মতো লালন ফকিরের গান ডুয়েট করবে। তো এই যে ডুয়েট করবে, এই গানটি করতে গিয়ে তোমাদের কেমন লেগেছে, তুলতে গিয়ে বিশেষ করে? আমি প্রথমে একটু মনে করেছিলাম যে ব্যাপারটা জটিল হয়ে যাচ্ছে না তো, মানে ভাবটা, যে গানের ভাবটা প্রকাশ করতে পারবো তো। তো যাই হোক, আমরা চেষ্টা করেছি এবং আমরা চর্চা করেছিলাম মোটামুটি। এখন বাকিটা হচ্ছে দর্শক শ্রোতা যারা রয়েছেন ওনার কথা, যে ভাব বাদী যে গান, এই গানের মধ্যে যে মেসেজটা দেয়া আর কি, বার্তাটা দেয়া, তো এটি আমাদের গায়কিতে আশা করছি দর্শকদের ভালো লাগবে। চলুন দর্শক, তাহলে আমরা এই পর্যায়ে খায়রুল ওয়াসি এবং কানিজ খন্দকার মিতুর কণ্ঠে লালন ফকিরের বিখ্যাত গান আমার ঘরখানায় কি বিরাজ করে, এই গানটির দ্বৈত পরিবেশনা শুনে আসি। আমার ঘরখানায় কে বিরাজ করে, আমার ঘরখানায় কে বিরাজ করে। আমি জন্ম ভরে একদিনও না, জন্ম ভরে একদিনও না, একদিনও না দেখলাম তারে। আমার ঘরখানায় কে বিরাজ করে, আমার ঘরখানায় কে বিরাজ করে। নরে চরে ঈশান কোণে, দেখতে পাইনে দুই নয়নে, নরে চরে ঈশান কোণে, দেখতে পাইনে দুই নয়নে। হাতেরও কাছে যা, ভবেরও হাট বাজার, হাতেরও কাছে যা, ভবেরও হাট বাজার, ধরতে গেলে পাইনে তারে। আমার ঘরখানায় কে বিরাজ করে, আমার ঘরখানায় কে বিরাজ করে। সবে কয় সে প্রাণ পাখি, শুনে চুপে চুপে থাকি, সবে কয় সে প্রাণ পাখি, শুনে চুপে চুপে থাকি। জল কি হুতাশন, খেতে কি পবন, জল কি হুতাশন, খেতে কি পবন, কেহ দিল না আমায় নির্ণয় করে। আমার ঘরখানায় কে বিরাজ করে, আমার ঘরখানায় কে বিরাজ করে। আপন ঘরের খবর হয় না, বাঞ্ছা করি পরকে চেনা, আপন ঘরে
ইচ্ছা করি পরকে চেহে না, লালন বলে পর, বলিতে পরমেশ্বর, লালন বলে পর, বলিতে পরমেশ্বর, সে কেমন রূপ আমি কোন রূপ রে, আমার ঘরখানায় কে বিরাজ করে, আমার ঘরখানায় কে বিরাজ করে। আমি জন্ম ভোরে একদিনও না, জন্ম ভোরে একদিনও না, একদিনও না দেখলাম তারে, আমার ঘরখানায় কে বিরাজ করে, আমার ঘরখানায় কে বিরাজ করে, আমার ঘরখানায় কে বিরাজ করে। দর্শক, লালন ফকিরের গান হচ্ছে ভাবের গান। লালন ফকিরের গান শুনতে শুনতে আমরা ভাবের জগতে হারিয়ে গিয়েছিলাম এবং ভাবের জগতে ডুব দিয়ে অনেকটা সময় পার করেছি। আমাদের অনুষ্ঠানের শেষ সময় আমরা এসে পৌঁছেছি। অনুষ্ঠানের শেষ গান আমরা শুনবো এবং শেষ গান শুনবার জন্য বাংলাদেশের এই বর্তমান প্রজন্মের প্রতিশ্রুতিশীল দুইজন কণ্ঠশিল্পীকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তাদের মধ্যে একজন মনির বাউলা এবং রাবেয়া সেতু। তোমাদের দুইজনকে ঈদ মোবারক। ঈদ মোবারক। মনির প্রসঙ্গে আসি। মনির, যখন আমি তোমাকে দেখি, তোমার গান শুনি, তখন সত্যিকার অর্থেই একেবারে মন থেকে বলছি, আমি আশাবাদী হই যে আমাদের লোকগান পথ হারাবে না। কারণ তোমরা যতদিন আছো ততদিন আমাদের লোকগান সঠিক ট্র্যাকে থাকবে এবং তুমি যেভাবে গান গেয়ে যাচ্ছ এবং লোকগানকে যেভাবে ধারণ করছো, এইটা যেন থাকে, এই প্রত্যাশা তোমার কাছে আমার থাকবে। এই দাবি, প্রত্যাশা না, দাবি করব বড় ভাই হিসাবে। আর এই লোকগানে আসার পেছনের ইতিহাসটা একটু জানতে চাবো। আমার দাদা ছিলেন ধোয়া গানের গীতি কবি। এক পান মুখে দিলে আধা ঘন্টা 1 ঘন্টা গান করতো, সেটা আমার দাদা নোয়াই সরকার। এবং আমার বাবা একজন লোকগানের শিল্পী এবং গবেষণার কাজেও আছেন, পাশাপাশি সরকারি চাকরিজীবী ছিলেন, এখন অবসরপ্রাপ্ত। তো আমার বাবা লোকগানের বীজটা আমার মধ্যে অন্তরে বুনে দিয়েছেন। আমি আসলে আব্দুল আলিমের ভক্ত ছিলাম, বাবা প্রথম ভক্ত। আমার জীবনের প্রথম কণ্ঠশিল্পী চেনা পুরুষ কণ্ঠশিল্পী আব্দুল আলিম সাহেব। তো তিনি তো লোকগানের সম্রাট ছিলেন। তো যেহেতু আমি আব্দুল আলিমের গান শুনে বড় হয়েছি, অটোমেটিক্যালি আমি লোকগানে আসলাম এবং বাবার প্রচেষ্টায়, আমার ইচ্ছায়। আর আমি ছোটোবেলা থেকে একটু আধ্যাত্মিক মনোভাবের ছিলাম, এটা কেন জানি আমি জানি না, এখনও মনে আছে সব কিছুই, মোটামুটি যতটুকু মনে পড়ে। আমার একটু লোকগানটা টানতো, গানের যে মায়া, যে শব্দ চয়ন, যে শুদ্ধ পথের দিশাটা আমি লোকগানে পাইতাম, এখনও পাই। সেজন্য লোকগানটা ছাড়ি নাই। আমি সারা জীবনে লোকগানের এই সেবাটা করে যেতে চাই। আপনাদের দোয়া ভালোবাসা থাকলে আমি সেটা পারবো ইনশাল্লাহ, আমার বাবা মার দোয়া থাকে। এবং সে বিশ্বাস আমাদের আছে এবং তোমাকে দেখলে সেটা আমরা মানতে চাই যে হ্যাঁ, আমাদের লোকগান তোমরা সামনে বহন করে নিয়ে যাবা। রাবেয়া সেতু, তোমার কাছে আসছি। লোকগানটা তোমার রক্তে আছে এবং তুমি লোকগানকে ধারণ করছো। লোকগানকে তুমি কোন জায়গায় দেখতে চাও? লোকগানটা যেন সারা জীবন, এই পৃথিবী যতদিন থাকবে, সারা জীবন যেন মানুষের হৃদয়ে থাকে, মানুষ যেন সেটাকে ধারণ করে, আমি সেটাই চাই। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, দর্শকদের একটি তথ্য আমি দিয়ে রাখি, সেটি হচ্ছে যে লালন ফকিরের যে গান, এই গান বাউল গান, তোমরা দুইজনই এটা জানো যে এটা কিন্তু ইউনেস্কোর একটা স্মারক হয়েছে। ইউনেস্কো 2005 সালে বাউল গানকে এ মাস্টারপিস অব দ্য ওরাল অ্যান্ড ইনটেনজিবল হেরিটেজ অব হিউম্যানিটি হিসেবে স্বীকৃতি দিয়েছে। অর্থাৎ আমার বাংলাদেশের বাউল গান সারা বিশ্বে মানবতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, তো এই জায়গা থেকে তোমরা কিন্তু সেই মানবতার প্রতীকের অ্যাম্বাসেডর। অবশ্যই। ঠিক আছে, সেই এবং লোকগানটাকে তোমরা শুধু বাংলাদেশে না, বহির্বিশ্বে ছড়িয়ে দিবে। তোমাদের দৃষ্টিভঙ্গিটা আমি জানতে চাই যে লোকগানটাকে কিভাবে, কোন পর্যায়ে নিয়ে গেলে আমার লোকগান, বাংলার লোকগান সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। আমাদের সেই লোক ঘরানার যে গানগুলো, সেই গানগুলো আমরা নিজেরা করব এবং বাকিরা যারা আছে তারাও যেন করে, সেটাতে আমরা উদ্বুদ্ধ করব এবং দেশের বাইরে প্রত্যেকটা জায়গার মানুষ যাতে আমাদের লোকগানগুলো শুনতে পারে, সেই চেষ্টাটা যাতে আমরা করতে পারি। লোকগান কিন্তু শুদ্ধতার গান, পরিশুদ্ধতার গান, শুধু আত্মার পরিশুদ্ধতা না, প্রাত্যহিক জীবনের প্রতিদিনকার প্রতিটি কর্মেরই পরিশুদ্ধতার গান। তো এই গানকে আমরা শুদ্ধভাবে যদি
বহন করতে না পারি, তাহলে কিন্তু লোকগানের অ্যাম্বাসেডর যেটা আমরা তোমাদেরকে ভাবতে চাচ্ছি সেটা হয়ে উঠতে পারবে না। মানে এই গানকে কিভাবে তোমরা ধারণ করছো শুদ্ধতার ভিতর দিয়ে? আমি লোকগান থেকে প্রতিনিয়তই শিখি এবং আমার কাছে লোকগান জ্ঞান। যে গানে জ্ঞান নাই সেটা আমার কাছে গান না, সত্যি কথা। লোকগান অরিজিনাল আসল জ্ঞানের গান আমার কাছে। এবং লোকগান বুঝে গাইতে হয়, শুধু সুরটা মুখস্থ করলে হয় না। লোকগানে যে বর্ণনাটা আছে, যে অনুভূতিটা আছে, সেটা আত্মার সাথে আত্মা মিলিয়ে তারপরে কণ্ঠস্বরের সাথে মিশ্রিত করে দিলেই লোকগানটা গাওয়া যায়। এবং প্রথম শর্ত হচ্ছে আত্মা শুদ্ধ হইতে হবে লোকগান গাইতে গেলে। দর্শক, মনির বাউলা যেটি বলছিলেন, শুদ্ধ আত্মার সাথে যখন শুদ্ধ আত্মার মিলন হয়, তখনই সেই মনের মানুষের সাথে এই জীবাত্মার মিলন হয়ে যায়। আমরা সেই মহামিলনের গান শুনতে শুনতে অনুষ্ঠান শেষ করব। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চাতক প্রায় অহর্নিশি, যে আছে কালো শোষী চাতক প্রায় অহর্নিশি, যে আছে কালো শোষী হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মেঘের বিদ্যুৎ মেঘে যাও, লুকালে না পায় অন্বেষণ মেঘের বিদ্যুৎ মেঘে যাও, লুকালে না পায় অন্বেষণ হালারে হারায়ে তেমন, কালারে হারায় তেমন ওই রূপে ফিরিয়ে দর্পণে ওই রূপ ফিরিয়ে দর্পণে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। ওই রূপ যখন স্মরণ হয়, থাকে না লোক লাজারো ভয় ওই রূপ যখন স্মরণ হয়, থাকে না লোক লাজারো ভয় লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই ও প্রেম যে করে সে জানে ও প্রেম যে করে সে জানে
আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। দর্শক, ঈদ মানে আনন্দ, এবং এই ঈদের আনন্দ তখনই পরিপূর্ণ হয় যখন আমরা মানুষকে ভালোবেসে বুকে টেনে নিই। আমরা যখন একে অপরের সাথে দুঃখ ভাগাভাগি করি, সুখ ভাগাভাগি করি এবং জীবন ভাগাভাগি করি, তখনই আমাদের জীবনের সব কিছু আনন্দময় হয়ে ওঠে। আজ সারা বিশ্বে যুদ্ধ, হানাহানি বিশ্বকে উত্তপ্ত করে তুলেছে। এই উত্তপ্ত বিশ্বে যদি আমরা শান্তি প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে মানুষকে ভালোবাসতে শিখতে হবে। মানুষকে ভালোবাসার ভিতর দিয়ে মানুষকে প্রতিষ্ঠিত করে আমরা মানুষের সাথে একাকার হয়ে একটা শান্তিময় বিশ্ব প্রতিষ্ঠা করতে চাই। আমরা সে স্বপ্নই দেখি, একদিন এই বিশ্ব থেকে যুদ্ধ, হানাহানি বন্ধ হয়ে যাবে, এই বিশ্বে মানুষ মানুষ হয়ে উঠবে এবং মানুষ একটি শান্তিময় বিশ্ব প্রতিষ্ঠিত করবে। এই কামনায় আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ঈদ মোবারক।